কাশ্মীরের পেহেলগামে বৈশারান ভ্যালিতে যে কাপুরুষিত আচরণ করলো ইসলামিক কিছু জঙ্গি, পাকিস্তান মদতপুষ্ট ইসলামিক জঙ্গি, তারা বৈশারণ ভ্যালিতে গিয়ে একেবারেই নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে আরো একবার হিন্দুদের ওপর মানে নির্বিচারে গুলি চালালো। ঠিক যেমন মুর্শিদাবাদ বলেন, যেমন মালদাহ বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে যে ঘটনা ঘটে হিন্দু হওয়ার জন্য বেছে বেছে বাড়িগুলোকে চিহ্নিত করে হিন্দুদের নিধন করা, সেটা পশ্চিমবঙ্গে যেমন ঘটতে দিচ্ছে আমাদের এই নির্লিপ্ত প্রশাসন, যাদের আপনারা ভোট দিয়ে জিতিয়ে আসছেন প্রত্যেকবার, ঠিক এই একই ঘটনা। আর এই সমস্ত জঙ্গিগুলো, যে জঙ্গিগুলো মুর্শিদাবাদে আগুন লাগিয়েছে তাদেরই একই গোষ্ঠীর সদস্য, তারা কাশ্মীরে গিয়ে পাকিস্তানের মদতপুষ্ট হয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটিয়ে এইভাবে গুলি করেছে। আর আপনারা জিজ্ঞাসা করবেন হিন্দু মানে ব্রাহ্মণ না হিন্দু মানে শূদ্র না ক্ষত্রিয়। রাহুল গান্ধী আপনাদের জিজ্ঞাসা করবে, মোদিজি আপনার মিলিটারিতে কতজন শূদ্র রয়েছে, কতজন অন্য দলিত শ্রেণী রয়েছে? আর যখন খুন করে না এই টেরোরিস্টরা, কারুর জাতি জিজ্ঞেস করে না, আপনি কোন কাস্ট জিজ্ঞেস করে না, জিজ্ঞাসা করে আপনি হিন্দু কিনা। আপনারা দেখেছেন কিনা জানি না, শুধুমাত্র নাম জিজ্ঞাসা করেছে, পরিচয় জিজ্ঞাসা করেছে, যাদের কাছে সন্দেহ হয়েছে তাদেরকে প্যান্ট খুলিয়েছে, প্যান্ট খুলিয়ে চিহ্ন দেখে তারপরে স্ত্রীদের সামনে প্রকাশ্যে সন্তানদের সামনে গুলি করেছে এই কাওয়ার্ডস গুলো, যারা গোটা পৃথিবী জুড়ে এই ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর এই কাওয়ার্ডসদের জন্য আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতৃত্ব ক্রমাগত এদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। নির্লজ্জ আমাদেরও একটা অংশ, যারা এত কিছু জেনেও এই সমস্ত কাওয়ার্ডসদের, যারা যে রাজনৈতিক দলগুলো সমর্থন করেন তাদের পাশে আমরা দাঁড়াই। আমি আপনাদের সামনে আজকে দেখাবো যে মর্মান্তিক দৃশ্য দেখাবো। এখনো পর্যন্ত এই খবর যখন আপনাদের সামনে রেকর্ড করছি তখনও পর্যন্ত 26 জন সহনাগরিকের, হিন্দুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 50 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। অমিত শাহ তড়িঘড়ি বেরিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলেনি যে আগে ওদের সেটেল ডাউন হতে দিন, আগে আরো বেশি করে, আর আমি বললাম না। অমিত শাহ তড়িঘড়ি, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী দেশে নেই, সৌদি আরবিয়াতে রয়েছেন, সেখান থেকে তিনি অমিত শাহকে দ্রুত নির্দেশ দিয়েছেন। অমিত শাহ ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে রওনা দিয়েছেন শ্রীনগরের উদ্দেশ্যে। ভাগ্যক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলেননি যে সেটেল হতে দিন আগে, মানে নির্বিচারে আরো গুলি খাক কয়েকটা। আমি আপনাদের সামনে আজকে এই ভয়ঙ্কর তথ্য দেখাবো। তবে এটা আপনাদের বলে দিচ্ছি যে সার্জিক্যাল স্ট্রাইক 3-এর জন্য অপেক্ষা করে থাকুক পাকিস্তান। আর পশ্চিমবঙ্গ এবং ভারতের যে সমস্ত রাজনৈতিক দলগুলি এদের পক্ষে সমর্থন জানাবেন তাদেরকেও চিহ্নিত করে রাখুন, যদি আপনি প্রকৃত মানুষ হন, হিন্দু তো পড়ে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি আপনাদের সামনে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রথমে বলবো। দেখুন, আমি ঠিক 1 বছর আগে যে জায়গাটায় আজকে এই ঘটনাটা ঘটলো সেই জায়গাটাতে আমি গিয়েছিলাম ঠিক 1 বছর আগে। কিন্তু সেখানে আপনাদের দেখাবো, আমি একটা ছোট্ট অংশ দেখাতে চাইবো যেখানে দেখুন কিভাবে আততায়ীরা কিভাবে ওই বৈশারণ উপত্যকা, যেটা ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলা হয়, সেখানে কিভাবে গুলি চালিয়েছে। সেই ভিডিও তো দেখাতে পারবো না, কিন্তু একটা ছোট্ট ক্লিপ আপনাদের দেখায়, ছোট্ট মতো, যদি জানি না দেখাতে দেবে কিনা ইউটিউব, আমি চেষ্টা করছি। দেখুন, मेरा पति साइड में था, एक इंसान है, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम, ये जो विनीत साहब है प्रेसिडेंट, आप टेंशन मत। দেখলেন, আমি জানি না দেখাতে পারলাম কিনা, ইউটিউব অ্যালাউ করেছে কিনা। যদি দেখে থাকেন তাহলে ঠিক ওই এক্স্যাক্টলি ওই জায়গাটায় আমি গিয়েছিলাম যেখানে ওই ভদ্রমহিলা বলছিলেন যে তাদের জিজ্ঞাসা করা হচ্ছিল হিন্দু না মুসলিম নয় জেনে তাদেরকে গুলি করা হয়েছে, হাজবেন্ডের গুলি করা হয়েছে। আমি 1 বছর আগে ওই জায়গাটায় গিয়েছিলাম এবং আপনাদের বলবো যে পেহেলগাম থেকে নেবে, পেহেলগামের মানে থেকে ঘোড়ায় চড়ে একটা দুর্ভেদ্য রাস্তার মধ্যে দিয়ে, আমি জানতাম না যে রাস্তাটা এইরকম বিপজ্জনক একটা রাস্তা। একটা পাহাড়ের ওপর উঠে সেইখানে বৈশারণ ভ্যালি, সুইজারল্যান্ড, জায়গাটা সুন্দর বটে,
কিন্তু যে রাস্তা ক্রস করে আমাদের যেতে হলো সেটা মৃত্যুকে হাতে নিয়ে যাওয়ার মতো। যারা গিয়েছেন তারা ভালো করে জানেন। আমি আপনাদের সামনে এইখানে শেয়ার করে নিতে চাইবো যে আমরা ভাগ্যবান। 1 বছর আগে ওই জায়গাটাতে এক্স্যাক্টলি যে স্পটটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 বছর আগে আমি, আমার ফ্যামিলি মেম্বার, আমার অফিসের কলিগ সহ বেশ কিছু বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলি একসঙ্গে ঠিক ওই জায়গাটাতে বেড়াতে গেছিলাম যেখানে এই নারকীয় ঘটনা ঘটেছে। আমরা ভাগ্যশালী যে আমরা বেঁচে ফিরেছি। আপনাদের ওই ছোট্ট অংশটা একবার দেখাবো। দেখতে পাচ্ছেন বৈশরণ ভ্যালি। এত কষ্ট করে আসার পর সত্যি একটা অসাধারণ উপলব্ধি। খুবই ভালো লাগছে। ভালো লাগছে ইন দ্য সেন্স, মানে এই কষ্ট করে আসার পর এটাকে ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলে। দেখতে পাচ্ছেন তার কারণ ওই যে পিছনে পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে। আমি জানি না, আমি ক্যামেরায় আমার আলো পড়ছে বুঝতে পারছি না, কিন্তু এটা একটা অসাধারণ দেখা যাচ্ছে এই রেঞ্জটা। এই যে এটা হচ্ছে গ্রিনারি আর তারপরে এরকম একটা রেঞ্জ পাহাড়ের, অসাধারণ, খুবই ভালো লেগেছে। কিন্তু ওই রাস্তাটা, জার্নিটা আমার মনে হয় যাদের একটু উইক হার্ট আছে, চিকেন হার্ট যাদের আছে, তারা এখানে বোধহয় পারবে না। অনেস্টলি স্পিকিং, যে যতগুলো জায়গায় ট্যুর করেছি এত ভয় বোধহয়, মানে আমার খুব বেশি ভয় লাগেনি। আসলে মেয়েটা আমার সাথে ছিল, একটা ঘোড়ায় দুজনে যাচ্ছিলাম, আর মেয়েটার দিকে বেশি নজর রাখতে হচ্ছিল, ওটার জন্যে মানে আমার একটু বেশি ইয়ে ছিল। কিন্তু আমি একা থাকলে এতটাও হতো না, যারা একা যাচ্ছিল। দেখলেন বন্ধুরা, আমরা গিয়েছিলাম ওখানে, আরো অনেক ভিডিও রয়েছে কিভাবে ঘোড়ায় চড়ে গিয়েছিলাম, কি মর্মান্তিক সেই অভিজ্ঞতা। মানে কোনোভাবে বেঁচে গিয়েছি, আমার মনে হয় কোনো মানুষের ওইভাবে তো যাওয়া উচিতই নয়। যদি আপনারা কখনো কেউ যান বৈশরণ ভ্যালি, কেউ যাবেন না, কারণ যে কষ্ট করে মৃত্যু হাতে নিয়ে সেখানে যেতে হয়, সেখানে উপরে গিয়ে বিরাট কিছু ভগবানকে পাওয়ার মতো দৃশ্য নয়। কিন্তু এবার যেটা আপনাদের সামনে আমি বলবো, যে আপনারা কবে সতর্ক হবেন, আপনারা কবে এই শেকু মাকুদের থেকে একটু দূরে থাকবেন। শেকু মাকুরা আপনাদের যা বোঝাতে চাইবে সেটা যদি বোঝেন, তাহলে এইভাবে নির্বিচারে প্রাণটা দিতে হবে। কিন্তু আমি আপনাদের সামনে যেটা বলবো, একটা মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে কাহিনী শোনাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আনন্দবাজার পত্রিকার একটা ছবি বা একটা খবর দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দেখাচ্ছি, পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। একজন মহিলা নিথর স্বামীর দেহের পাশে বসে রয়েছে। এটা ভাইরাল হয়ে গিয়েছে। এটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষের প্রত্যেকটি লোকের কাছে পৌঁছে গিয়েছে, ওই শেকুমাকুগুলোর কাছেও পৌঁছে গিয়েছে। যে শেকুমাকুগুলো রাম মন্দিরের উদ্বোধনে যান না, কিন্তু ইফতার পার্টি করতে যান, তাদের কাছেও পৌঁছে গিয়েছে। এখানে আপনারা দেখুন যে এই ছবিটা দেখে এত মর্মান্তিক একটা দৃশ্য। এখানে কি লেখা রয়েছে, মোদিকে গিয়ে জানাও, স্বামীর মাথায় গুলি করে স্ত্রীকে বলল ঘাতক, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার রোমহর্ষক ছবি। কি হয়েছে জানেন? আমি আপনাদের, এই যে ওয়াইফ বসে রয়েছে, এনারা হচ্ছেন এবং হাজবেন্ড, তারা কর্ণাটকের বাসিন্দা। ওয়াইফের নাম পল্লবী এবং হাজবেন্ডের নাম মঞ্জুনাথ। এই মঞ্জুনাথকে যখন তার ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা, টেরোরিস্টরা গুলি করে চলে গেল, তখন এই পল্লবী তিনি বলেছিলেন যে টেরোরিস্টদের কাছে যে আমাকেও মেরে দাও, আমাকে বাঁচিয়ে রেখো না, আমাকেও মেরে দাও। উত্তরে কি বলেছিলেন জানেন? টেরোরিস্টরা কি বলেছিল জানেন? টেরোরিস্টরা বলেছিল যে না, তোমাকে মারবো না, তুমি গিয়ে মোদিকে খবরটা দিও। এই হচ্ছে টেরোরিস্টদের পরিচয়, যাদেরকে আমাদের রাজনৈতিক নেতৃত্বের এক অংশ মাথায় তুলে নাচার চেষ্টা করে। লজ্জা হওয়া উচিত আপনারা যারা এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বগুলোকে সমর্থন করে আসেন। আমি আপনাদের সামনে এই ভিডিওটা দেখাতে চাইবো। এই যে মঞ্জুনাথ এবং পল্লবী, এনারা যখন শ্রীনগরে ডাল লেকে শিকারা করছিলেন, শিকারা মানে হচ্ছে শ্রীনগরের সামনে একটা লেক রয়েছে যেটাকে ডাল লেক বলা হয়, অত্যন্ত অপরিষ্কার একটা লেক। সেখানে ট্র্যাডিশনাল কাশ্মীরের কিছু ছোট ছোট নৌকা নিয়ে ওখানে ফ্যামিলি মিলে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে শিকারা করতে হয়, অর্থাৎ ভ্রমণ করা হয়। আমিও করেছি আমার ফ্যামিলির সঙ্গে, এবং সেটা মোটামুটি এক্সপেন্সিভই রয়েছে। সেই ডাল লেকে এই মঞ্জুনাথ এবং পল্লবী তারা একটা ছোট নৌকা নিয়ে ভ্রমণ করছিলেন, এবং ওই শিকার, যাকে শিকারা বলা হয়, সেই শিকারা করার সময় তারা একটা ভিডিও
রেকর্ড করেছিলেন, সেই ভিডিওটা একবার আপনারা শুনুন। তারা থ্যাংক ইউ জানাচ্ছেন সেই মাঝিকে, একজন মুসলিম তাকে থ্যাংক ইউ জানিয়েছেন। তারা কতটা হ্যাপি ছিলেন আপনারা একটু ভিডিওটা দেখে নিন, কতটা হ্যাপি ছিলেন তারা। मंजुनाथ शिमोगा कर्नाटक से हम इंडियन ट्रैवल स्टोर्स में बुक करके कश्मीर प्रवास में आए हैं। अब हमारा कश्मीर टूर का दूसरा दिन है। कल हम बोट हाउस में ठहरे थे। बोट हाउस तो बहुत अच्छा था। अब हम शिकारा राइड कर रहे हैं। शिकार राइड कर रहे हैं कश्मीर में। शिकारा राइड करवा रहे हैं मोहम्मद रफीक जी, और हमारा सब टूर ऑर्गेनाइज किया है काजल ठाकुर जी, इंडियन ट्रैवल स्टोर से। बहुत अच्छा लगा, बहुत अच्छा सर्विस, धन्यवाद, थैंक यू काजल मैम। দেখলেন এই ঘটনার পর তারা যখন সেখান থেকে চলে গিয়েছিলেন বৈশারণ ভ্যালি, আপনাদের আমি বললাম বৈশারণ ভ্যালি থেকে কিন্তু অমরনাথ যাত্রাও শুরু হয়। সেখানে ঘোড়া নয়, ওগুলো পনি, সেগুলো একেবারে ঘোড়ার অর্ধেক চেহারা, দেখে মনে হয় এদেরকে খেতে দেওয়া হয় না, অমানসিক এদের উপর অত্যাচার করা হয় ওই ঘোড়াগুলোর উপর। সেখানে দেখুন এই দুজন শিকারা করার পর তারা যখন ওই পেহেলগামে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে, সেই মৃত্যুকে হাতে নিয়ে কিন্তু ওই পাহাড়ে উঠতে হয়, যেটাকে ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলা হয়। আমি আপনাদের সামনে পাহাড়ের উপরের অংশটা দেখালাম, বিরাট কোনো ব্যাপার না, মানে অথচ শুধুমাত্র পয়সা তোলার জন্য ওই রকম একটা দুর্গম রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে সকলকে নিয়ে যেতে হয়। আমি আবার মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটা ঘোড়ার মধ্যে, কারণ মেয়ে ছোট ছিল, আলাদা ঘোড়া ও যেতে পারবে না। মর্মান্তিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে উঠতে হয়েছিল। লোকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমাদের সঙ্গে যারা গিয়েছিল একজন স্কুল টিচার ছিলেন, একেবারেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন, কিন্তু নামানোর উপায় নেই। আপনি ওখান থেকে নামিয়ে দিলেও হেঁটে নিচে নামতে পারবেন না, হেঁটে উপরে উঠতে পারবেন না, এতটা দুর্গম, মানে কত দুর্গম আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না। সেই রকম জায়গায় দেখুন এই দুই দম্পতি শিকারা করার পর ডাল লেকে তারপরে গিয়েছিলেন। জঙ্গিদের হাতে যখন নিহত হলেন, কাওয়ার্ডসদের বলেছিলেন যে পারলে আমার বুকেও গুলি চালাও, কাওয়ার্ডসরা করেনি। তবে আমি এখানে আপনাদের সামনে একটা কথা বলবো, এবার কিন্তু মোদী সরকারের একটা পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মোদী সরকার সত্যি কিছুটা, যেমন তারা ধক দেখিয়েছেন এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট আইন নিয়ে, তাতেও দেখুন যে এই ওয়াকআপ সম্পত্তি নিয়ে যাদের কোনো রকমের মানে মাথা ব্যথার কারণ নেই, তার কারণ হচ্ছে তাদের কোনো প্রাপ্তির ভাড়ার বলুন বা শূন্যের ভাড়ার কিচ্ছু নেই, সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্বগুলো সব থেকে বেশি আওয়াজ তুলছে। আজকে মুসলিম পরিবারের সাধারণ মুসলিম মানুষগুলো তারা ডিপ্রাইভড হয়েছে। ফিরাদ হাকিমের মতো নেতৃত্বের কাছে অভিযোগ উঠেছে যে তারা ওয়াকআপ সম্পত্তি জবরদখল করে বসে রয়েছে, তা সত্ত্বেও দেখুন সমস্ত রাজনৈতিক নেতারা সমর্থন করছেন, আর আপনাদের মধ্যে কেউ জেনে না বুঝেও আপনারা সমর্থন করছেন। আমি আপনাদের সামনে এবার যেটা বলতে চাইবো যে দেখুন মোদী গভর্নমেন্ট তৃতীয়বারের সরকার এই একটা বড় বিল এনেছেন, সামনে ইউসিসি আনছেন, ইউনিফর্ম সিভিল কোড, যেটা অত্যন্ত প্রয়োজন। আবারও এই সমস্ত ইন্ডিজোটের প্রতিনিধিগুলোকে সকলকে বর্জন করুন, ইন্ডিজোটের প্রতিনিধিগুলো আবার রুখে দাঁড়াবে। কিন্তু আমি এবারে পরীক্ষা নিতে চাইবো, এই ঘটনার পর মোদী সরকার যদি ড্রাস্টিক্যালি কোনো স্টেপ না নেয়, তাহলে আমি বুঝবো এই মোদী সরকার আগের প্রথম 10 বছরের মোদী সরকার নয়। এটা আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে কিভাবে হজম করতে বিভিন্ন রকমের ঘটনা, আমরা বুঝেছি সেখানে নির্বাচিত সরকার নেই। আমাদের সেনাপ্রধান বলেছে যে আমাদের সেখানে নির্বাচিত সরকার নেই, তারা আসলে আমাদের সঙ্গে একটা স্থিতাবস্থা হবে। আমরা অনেক বাংলাদেশের বেয়াদবি সহ্য করে নিয়েছি, কিন্তু এই পাকিস্তানের বেয়াদবি, সেখানে নির্বাচিত সরকার রয়েছে, আমাদের জানার প্রয়োজন নেই সেখানে কে রয়েছে। যদি এর যোগ্য জবাব দিতে না পারে মোদী সরকার, তাহলে আমাদের ভাবতে হবে যে এই মোদী গভর্নমেন্ট কিন্তু অতটা শক্তিশালী নয়। তবে হ্যাঁ, আপনি ভেবেও কিছু করতে পারবেন না, তার কারণ মোদী গভর্নমেন্টকে সরিয়ে আপনি কাউকে আনতে পারবেন না, রাহুল গান্ধীকে আনতে পারবেন না, যারা হিন্দুদের মধ্যে বাটোয়ারা করে, তারা মুসলিম সম্প্রদায়কে এক করে, ইউনাইটেড করে, আর হিন্দুদের মধ্যে বাটোয়ারা করে। এই রাহুল গান্ধীর দলকে আনতে পারবেন না। তৃণমূলের কথা ছেড়ে দিন, অন্য কোন রাজনৈতিক দলকে আনতে পারবেন না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মোদী গভর্নমেন্টে যদি দুর্বল হয়ে যায়, যদি প্রথম 10 বছরের মধ্যে যে ক্ষমতা তারা দেখিয়েছিল, 56 ইঞ্চির জোর দেখিয়েছিল, সেই 56 ইঞ্চির জোর আমরা দেখতে চাই। আমার বিশ্বাস আবারও একটা পাকিস্তানের উপর হামলা হতে চলেছে, আপনারা প্রিপেয়ার থাকুন। এটা আমি বিশ্বাস করি, এখনো পর্যন্ত কলিজার সেই জোরটা রয়েছে, 56 ইঞ্চির জোর এখনো রয়েছে। পাকিস্তানের উপর
হামলা হতে চলেছে এবং যোগ্য জবাব তারা পাবে। যেভাবে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সকলেই একবারে ঝাঁপিয়ে পড়েছে এই ঘটনাটার পর থেকে, আমার মনে হয় যোগ্য জবাব পাকিস্তানকে যদি না দেওয়া হয়, এবং পাক অকুপাইড কাশ্মীরকে এই মুহূর্তে ছিনিয়ে নেওয়াটা সব থেকে আইডিয়াল সময়। শুরুটা তোমরা করেছো, শেষ আমরা করব। ইসরায়েলের মতো যদি ভারত কঠোর হতে না পারে তাহলে এই পাকিস্তানকে কখনোই শাস্তা করতে পারবে না। আমরা দেখতে চাই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ছাড়িয়ে নেওয়ার মতো ভারতের দম রয়েছে কিনা। তার কারণ গত 6 বছরের মধ্যে যে শান্তি বিরাজ করেছিল, পাকিস্তান যে ব্রেক করলো, এর উত্তর জবাব পাকিস্তানকে 10 গুণ বেশি যদি ভারত দিতে না পারে তাহলে ভারত দুর্বল। ভারত যতটা উপরে উপরে শক্তিশালী দেখায়, ভারত অতটা শক্তিশালী নয়, আমরা প্রমাণ পাবো। যদিও প্রমাণ পেয়েও আপনাদের বললাম আমাদের কিচ্ছু করার নেই, তার কারণ মোদী গভর্নমেন্টের অল্টারনেট কেউ নেই। আপনাদের বললাম কারণ আমি, আপনি রাহুল গান্ধীকে বিশ্বাস করতে পারবেন না যে বিদেশের মাটিতে ভারতের অপমান করে। ন্যাশনাল হেরাল্ডের মামলায় কোটি কোটি টাকার তাদের গান্ধী পরিবারের মানে দুর্নীতির অভিযোগ আসছে। আপনি কেজরিওয়ালের দলকে বিশ্বাস করবেন? আপনি সমাজবাদী পার্টির দলকে বিশ্বাস করবেন যারা তোষণের রাজনীতি করে? একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারবেন না। তাই আমরা চাই মোদী গভর্নমেন্ট স্ট্রংলি ফিরে আসুক, পাকিস্তানের উপর যোগ্য জবাব দিক, এটাই আমরা চাই। আপনারা যতজনে চান আজকের পর্বে অন্তত আপনাদের প্রত্যেকের কমেন্ট, প্রত্যেকের আজকে পার্টিসিপেশন আমি চাই। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।